গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি সম্পর্কে আলোচনা করব। এখানে গতি সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, তারপরেও একটু কথা বলি। যেমন এখানে আমরা ফ্যান ঘুরে, এটা কিন্তু একটা গতি। আমাদের যে গাড়ি চলে সেটাও কিন্তু এক প্রকারের গতি। এবং আমাদের যে হৃৎপিণ্ড ওঠানামা করছে, এটাও কিন্তু এক প্রকারের গতি। পদার্থবিজ্ঞানের ভাষায় আমরা এই গতি সম্পর্কে এখন আলোচনা করব। দেখা যাচ্ছে কি পদার্থবিজ্ঞানে তোমাদের প্রথমে যে টপিকগুলো এখানে আছে, রেস্ট অ্যান্ড মোশন। এখন এখানে রেস্ট অ্যান্ড মোশন, স্থিতি এবং গতি। রেস্ট অ্যান্ড মোশন। স্থিতি কি? সময়ের সাথে কোনো একটা বস্তু যদি অবস্থানের পরিবর্তন না হয়, আবার লক্ষ্য করে কি বলছি, সময়ের সাথে কোনো একটা বস্তু যদি অবস্থানের পরিবর্তন না হয় তখন সেটা হলো স্থিতি। আর যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটা হলো গতি। তাহলে আমরা স্থিতি এবং গতি বুঝলাম যে সময়ের সাথে কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন যদি হয় তাহলে সেটা হচ্ছে স্থিতি। আর গতি কি? পরিবর্তন যদি না হয় তাহলে স্থিতি, আর যদি পরিবর্তন হয় তাহলে সেটা হচ্ছে গতি। তাহলে এখন আমরা ডিফারেন্ট টাইপস অফ মোশন, অনেক প্রকারের মোশন আছে তোমাদের। এটা কয়েকটা যে বইতে যেগুলো আছে আমি সেইগুলো একটু আলাপ করছি তোমাদের। এখানে লিনিয়ার মোশন, সরলরৈখিক গতি আছে। সরলরৈখিক গতি কি? সরলরৈখিক গতিটা কি? কোনো কিছু যদি সোজা পথে চলে, তখন যে গতিটা হয় সেটা হচ্ছে তোমার সরলরৈখিক গতি। এখন কোনো কিছু যদি সোজা পথে চলে তখন সেটা সরলরৈখিক গতি। কিভাবে? যেমন আমি তোমাদেরকে বলি, তোমরা ছাদের উপরে আসো, একটা বল উপরে ছাদ থেকে নিচে সোজা ফেলে দিবে, সোজা উপর থেকে নিচে পড়বে, তাহলে এই গতিটা হচ্ছে তোমাদের সরলরৈখিক গতি। যদি তোমাদের এখানে কোনো বাতাস অথবা অন্য কোনো কিছু বাধাপ্রাপ্ত না হয় তাহলে তোমরা কি বুঝবা? তাহলে সেই গতিটা হচ্ছে তোমাদের সরলরৈখিক গতি। বিষয়টা কি বুঝতে পারছো? তাহলে সরলরৈখিক গতি কি? কোনো কিছু যদি সরল পথে চলে, তখন সেই গতিটা আমরা বলবো সরলরৈখিক গতি। বুঝতে পারছো সবাই? এবার দেখো 2 নম্বরটা, বি, সার্কুলার মোশন, ঘূর্ণন গতি। সার্কুলার মোশন বা ঘূর্ণন গতি বিষয়টা এরকম, এটা একটা নির্দিষ্ট বিন্দু, কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে। কোনো কিছু যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে বজায় রেখে ঘুরতে থাকে, তখন যে ঘূর্ণন গতিটা হবে, সেই গতিটা আমরা ঘূর্ণন গতি বলবো। এখানে ঘূর্ণন গতির উদাহরণ যেমন ফ্যান চলে, তাহলে একটা জায়গায় স্থির, কি করে ফ্যানটা ঘুরতেই আছে, তাহলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে সে ঘুরতে আছে। আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি, যেমন চাঁদ কিন্তু ঘুরতেছে পৃথিবীর চারপাশে, তাই না? কিন্তু চাঁদ কিন্তু পৃথিবীর চারপাশে ঘুরতেছে, কোনো কিছু কি ধরে আছে? নাই, কিন্তু সে চাঁদ কিন্তু ছিটকে পড়ছে না, ঠিক আছে? তাহলে এই যে একটা আমি বলছি নির্দিষ্ট বিন্দু কেন্দ্র করে চারপাশ দিয়ে ঘুরে আসা, তার মানে দূরত্ব তোমার ঠিক থাকবে। এখান থেকে যে বিন্দুটা কোনো কিছু এভাবে ঘুরে আসে, বারবার অগ্রত সময়ের সাথে এটা ঘুরতে থাকে, তখন যে গতি হবে সেই গতিটা হবে তোমার ঘূর্ণন গতি বা সার্কুলার মোশন। বুঝতে পারছো সবাই? এবার আমাদের এখানে ট্রান্সলেশনাল মোশন, চলন গতি। ট্রান্সলেশনাল মোশন বা চলন গতি। তাহলে ট্রান্সলেশনাল মোশন বা চলন গতি, তোমাদের এই জিনিসটা ভালো করে বুঝবা যে ট্রান্সলেশনাল মোশন বা চলন গতি কি। এখানে ট্রান্সলেশনাল মোশন বা চলন গতি, কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তু সকল কোণা একই সময়ে একই দিকে যেতে থাকে, যেতে থাকে। দেখো, ট্রান্সলেশনাল মোশন হলো চলন গতি। কোনো কিছু যদি আমি বলছি কোনো কিছু বা কোনো বস্তু যদি এমন হয় যে কি বস্তু সকল কোণা একই সময় একই দিকে চলতে থাকে। যেমন তোমরা চিন্তা করো একটা গাড়ির চাকার ঘূর্ণনের কথা চিন্তা করা যাবে না। তোমরা চিন্তা করো একটা গাড়ি চলতেছে, তাই না? নির্দিষ্ট সময় পরপর সে কি করতেছে, গাড়ি যখন চলতেছে
তো গাড়ির যে চলন গতি সেটা হচ্ছে কি তোমার গাড়ির চলন গতিটা হচ্ছে তোমার গাড়ির যে গতিটা সেই গতিটা হচ্ছে তোমার চলন গতি, এটা হচ্ছে তোমার ট্রান্সলেশনাল মোশন। আর এখানে একটা হচ্ছে কি পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি কোনো গতিশীল বস্তু বা কোনো কিছু গতিশীল একটা বস্তু নির্দিষ্ট সময় পর পর কোনো একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে নির্দিষ্ট দিকে যদি অতিক্রম করে, নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট বিন্দু দিয়ে যদি নির্দিষ্ট দিকে তোমার অতিক্রম করে, তখন সেটা হচ্ছে কি তোমার পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি। বিষয়টা কেমন? যেমন হৃৎপিণ্ডে যখন আমাদের হৃৎপিণ্ড ওঠানামা করছে, তখন সেই যে একটা গতি, সেই গতিটা হচ্ছে তোমার পর্যাবৃত্ত গতি। তাহলে পর্যাবৃত্ত গতি কি? কোনো চলমান একটা বস্তু যদি একটা নির্দিষ্ট সময় পর একটা নির্দিষ্ট বিন্দুতে একটা নির্দিষ্ট দিকে অতিক্রম করে, তখন সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। এবার দেখো সিম্পল হারমোনিক মোশন, সরল স্পন্দন গতি। সেটা কি? সরল স্পন্দন গতি একটা তোমাকে এখানে পর্যাবৃত্ত গতি কিন্তু একটা সরল স্পন্দন গতি। পর্যাবৃত্ত গতি কি? একটা সরল স্পন্দন গতি। এটা কেমন? এই সরল স্পন্দন গতি হচ্ছে কি তোমরা যেমন দোলনায় যে দোল খাও এই গতিটাই কিন্তু তোমার সরল স্পন্দন গতি। এটা কিভাবে হয় দেখো তো, যে তোমার এই গতিটা হচ্ছে এরকম যে স্থির অবস্থান থেকে সে আস্তে আস্তে তার বেগ বৃদ্ধি পাবে। যখন কেন্দ্রবিন্দুতে তার যখন অধিক শক্তি হবে, তখন সে দেখা গেল যে কোনো এক সময় সে থেমে যাবে। আবার কি করবে? সে আবার পিছনের দিকে অগ্রসর হবে। পিছনের দিকে অগ্রসর হওয়ার পর আবার কিন্তু সে থেমে যাবে। সে কি করবে? বিপরীত দিকে আবার অগ্রসর হবে। বিপরীত দিকে অগ্রসর হওয়ার পরে আবার যখন তার কেন্দ্রবিন্দুতে বেগ কি বৃদ্ধি পাবে, তখন কি হবে? তখন সে আবার থেমে যাবে। আবার কি সামনের দিকে অগ্রসর হবে। খেয়াল করো, এরকম করে যাচ্ছে আবার এরকম করে যাইতেছে, তাই না? তাহলে এখানে এই গতিটা হচ্ছে আমাদের সরল স্পন্দন গতি। তাহলে বুঝতে পারছি বিষয়টা? তাহলে সরল স্পন্দন গতি আমরা তাহলে গতি কি ডিফারেন্ট টাইপস অফ মোশনে লিনিয়ার মোশন, সরলরৈখিক গতি, সার্কুলার মোশন ঘূর্ণন গতি, ট্রান্সলেশন মোশন বা চলন গতি, পিরিয়ডিক মোশন পর্যাবৃত্ত গতি এবং সিম্পল হারমোনিক মোশন বা সরল স্পন্দন গতি। বুঝতে পারছো সবাই? বিষয়টা বুঝতে পারছো? এবার লক্ষ্য করো, আমি তোমাদেরকে এখানে স্কেলার আর ভেক্টর এটা শেখাবো। এখানে স্কেলারস এবং ভেক্টরস রাশি কি? স্কেলার রাশি কি? যার একটি মাত্র মান আছে। স্কেলার রাশি হচ্ছে কি? যার একটা মাত্র মান আছে। আর ভেক্টর রাশি কি? যার মানও আছে এবং দিকও আছে। তাহলে কি বললাম? স্কেলার রাশি কি? যার একটা মাত্র মান আছে সেটা স্কেলার রাশি, আর যার কি মান এবং দিক দুটি আছে সেটা হলো ভেক্টর রাশি। আমরা একটু স্কেলার রাশি ভেক্টর রাশি এই ছবিটা একটু খেয়াল করি। এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি এবং বি আর একটা ভেক্টর। সবাই খেয়াল করো, এ এবং বি দুটো ভেক্টর, এগুলো কিন্তু সেম। কারণ কি বলতো? কারণ হচ্ছে এর মানও সেম এবং দিকও সেম। এখান থেকে একটু দূরত্ব সমান, এদের মান সমান এবং দিকও সমান। তাহলে এ এবং বি ভেক্টর পরস্পর সমান। তাহলে তো লক্ষ্য করো, এ ভেক্টর বি ভেক্টর কিন্তু সি ভেক্টরের সমান না। কেন বলতো? এটা যদিও মান সমান কিন্তু দিক ভিন্ন। মান সমান কিন্তু দিক কি ভিন্ন। দিক ভিন্ন হলে এ বি এবং সি ভেক্টর কিন্তু সমান নয়। এবার এখানে খেয়াল করো, সি এবং ডি দিক একই। সি ভেক্টর এবং ডি ভেক্টর দিক একই, কিন্তু এটা কিন্তু মান সমান নয়। তাহলে সি ভেক্টর এবং ডি ভেক্টর সমান নয়। বুঝতে পারছো বিষয়টা? তাহলে যে ভেক্টরের মান এবং দিক সমান হতে হবে। একটা ভেক্টরের সঙ্গে আরেকটা ভেক্টর যখন মান এবং দিক সমান হবে, তখন সে দুটো ভেক্টর পরস্পর সমান হবে। এখন এখানে সি ভেক্টর ডি ভেক্টর সমান নয় কেন? এর দিক ঠিক আছে, একই দিকে যাচ্ছে, কিন্তু এর মান সমান নয়। এটা কি মান এবং দিক দুটোই সমান। তাহলে ডি ভেক্টরের সাথে কিন্তু এটা মান সমান নয়, কিন্তু এখানে কি মান সমান নয়, দিকও সমান নয়। তাহলে ডি ভেক্টরের সাথে কি এ ভেক্টর এবং বি ভেক্টর সমান নয়। বিষয়টা কি বুঝতে পারছো? এখন এই ভেক্টর চিহ্নকে সাধারণত দেখা যায় কি যে কম্পিউটারে যখন করা হয়, কম্পিউটারে বা বইতে লেখা হয়, তখন দেখা যায় বোল্ড করে লেখা হয়, বড় করে বোল্ড করে লেখা হয়। এটা বড় করে বোল্ড করে লেখা হয়, তাতে তো অনেক সময় লাগতেছে না বোল্ড করে লিখতে। এবার যদি আমি এই বি ভেক্টরকে এভাবে লিখতাম, এ ভেক্টরকে এভাবে লিখতাম, সি ভেক্টরকে এভাবে লিখতাম,
দেখো তো এবার ডি ভেক্টরকে আমি এভাবে লিখতে হবে, এখানে ডি ভেক্টর আছে এখানে লিখতে হবে। তাহলে আমরা বইতে যে হরফগুলো কম্পিউটারে লেখা থাকে সেটাকে এভাবেও লেখা যায় বোল্ড করে এবং এভাবেও লেখা যায়। তাহলে ভেক্টর চিহ্নকে আমরা এভাবে প্রকাশ করব। সবাই কি বুঝতে পারছি বিষয়টা? তাহলে ভেক্টর সাধারণত ভেক্টর আমরা যার মান আছে কিন্তু দিক নাই সেটা হলো স্কেলার রাশি, আর যে ভেক্টরের মান এবং দিক দুটোই আছে সেটা হলো ভেক্টর রাশি। সবাই বুঝতে পারছো? তোমাদের এখানে এখন যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে ডিসটেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, দূরত্ব ও সরণ। আমি এখানে তোমাদের ছোট্ট কিছু কথা বলি তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। তোমরা যদি দূরত্ব সরণ না বোঝো তাহলে দ্রুতি, বেগ এবং ত্বরণ বন্ধন, প্লেস ভেলোসিটি এবং এসিলেশন ডিএসিলেশনে কিছু বুঝতে পারবে না। তাহলে তোমরা একটু খেয়াল করো, দূরত্ব সরণ একটু কথা বলি। যেমন তোমাদের বাড়ি থেকে তোমার বন্ধুর বাড়ির দূরত্ব, তোমাদের বাড়ি থেকে তোমার বন্ধুর বাড়ির দূরত্ব ধরে নাও 5 কিলোমিটার। এবার তোমার বাড়ি থেকে তোমার বন্ধুর বাড়ির দূরত্ব 5 কিলোমিটার, এটা ধরে নাও তোমার বাড়ি, আর এটা ধরে নাও তোমার বন্ধুর বাড়ি। এখন এখান থেকে তুমি কি করতেছো, সে আঁকাবাঁকা রাস্তায় তুমি কি করছো, তোমার বন্ধুর বাড়ি 5 কিলোমিটার। তাহলে 1 2 3 4 5, এটা 1, এটা 2 3 4, এটা হলো 5। তাহলে 1 2 3 4 5 কিলোমিটার। খেয়াল করো তোমার বন্ধুর বাড়ি কিন্তু তোমাদের বাড়ি থেকে তোমার বন্ধুর বাড়ি, তাহলে এ হচ্ছে কি এ কিন্তু এই যে তোমাদের বাড়ি যে একটা তোমাদের বাড়ির যে একটা অবস্থান, সেই অবস্থান থেকে তুমি কিন্তু 5 কিলোমিটার তোমার বন্ধুর বাড়িতে গেছো। তাহলে এখানে তোমাকে বুঝতে হবে যে দূরত্বটা হচ্ছে কি, দূরত্ব কিন্তু 5 কিলোমিটার। খেয়াল করে ভালো করে, দূরত্ব কিন্তু 5 কিলোমিটার, সরণ 5 কিলোমিটার না। দূরত্ব কত কিলোমিটার? দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। সরণ কি? সরণটা হচ্ছে তোমার বন্ধুর বাড়ি থেকে এই দিকে। দেখো তোমার বাড়ি থেকে এই দিকে, ধরে নাও তোমার বাড়ির অবস্থানে তোমার বন্ধুর বাড়ির অবস্থান হলো বি। তাহলে এ বিন্দুর অবস্থানের সাপেক্ষে বি বিন্দুর অবস্থান, ভালো করে লক্ষ্য করো কি বলছি, এ বিন্দুর অবস্থানের সাপেক্ষে বি বিন্দুর যে অবস্থান সেই অবস্থান কি হচ্ছে তোমার সরণ। তাহলে এ বিন্দুর অবস্থানের সাপেক্ষে বি বিন্দুর অবস্থান হচ্ছে কি তোমার সরণ। আর এখানে দূরত্বটা হচ্ছে কি, দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। তো আঁকাবাঁকা পথে এখানে খেয়াল করো, তাহলে দূরত্ব কি নাই বলো তো, দূরত্বের কি নাই বলো তো, দূরত্বের এখানে কি নাই, দূরত্বের দিক নাই, ঠিক কিনা বলো? তাহলে বলো আঁকাবাঁকা এসে গেছে, তাই না? এটা তার দূরত্বের দিক নাই। এবার সরণের দেখো দিক আছে এবং মানও আছে, তাহলে আমরা একটু স্কেলার ভেক্টরে চলে যাই। যদি কোশ্চেন আসে নৈবিক থেকে দূরত্ব কি সরণ কি, কোনটা কোন রাশি, তখন দূরত্ব হচ্ছে কি স্কেলার রাশি, সরণটা কি ভেক্টর রাশি। কারণ সরণের মানও আছে দিকও আছে, কিন্তু দূরত্বের কি মান আছে বাট দিক নাই। তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? নৈবিক থেকে খুব খেয়াল করে এই আনসারগুলো করবে, তাহলে তোমরা দূরত্ব বুঝতে পারছো। দূরত্ব 5 কিলোমিটার, 1 2 3 4 5, এটা হলো দূরত্ব। আর সরণ হচ্ছে কি এখান থেকে এখানে এ বিন্দু আমি আবার বলছি তোমাদেরকে, সরণ হচ্ছে কি এ বিন্দুর পরিপ্রেক্ষিতে বা এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর কি অবস্থান, এ বিন্দুর অবস্থানের সাপেক্ষে বি বিন্দুর অবস্থান। আবার বলছে কি এ বিন্দুর অবস্থানের সাপেক্ষে বি বিন্দুর অবস্থান, এটা তোমাদের হচ্ছে সরণ। সবাই বুঝতে পারছো? এবার দেখো তো এর মাত্রা কি হবে, ডাইমেনশন, এর মাত্রা কি হবে, এন্ড ভেলোসিটি, স্পিড এন্ড ভেলোসিটি। তাহলে স্পিড এবং ভেলোসিটি এটা কি, স্পিড এবং ভেলোসিটি হচ্ছে কি সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। তোমরা খেয়াল করো, আবার বলছি দ্রুতিটা হচ্ছে কি সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। আবার খেয়াল করো, সময়ের সাথে দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। তাহলে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, আর তাহলে একটা কি সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। কি বলছি, ভেক্টর হচ্ছে কি সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। টাইমের সাথে তোমার কি হবে, টাইমের সাথে তোমার ডিসপ্লেসমেন্টের রেট হবে এখানে। তাহলে এখন এখানে কি বলা যাচ্ছে যে আমার ভেলোসিটিটা আমি কিভাবে নির্ণয় করব, ভেলোসিটি হচ্ছে সময়ের সাথে আমি কি করব সরণের
হার। সময়ের সাথে আমার সরণের হারকে কি বলবো? ভেলোসিটি। তাহলে আমরা এখানে সংজ্ঞাটা এভাবে পাচ্ছি যে দ্রুতি হচ্ছে বা স্পিড হচ্ছে কি সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, আর বেগ হচ্ছে কি? বেগ হচ্ছে কি সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে বেগ বলা হয়। তাহলে এখন আমরা একটা জিনিস লক্ষ্য করো, একে ভি দ্বারা প্রকাশ করা হয়, দ্রুতি ভি দ্বারা প্রকাশ করা হয়, আর বেগকেও ভি দ্বারা প্রকাশ করা হয়। বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দ্রুতির মাত্রা কি হবে? দ্রুতির মাত্রা কি? এল টি ইনভার্স আর। দ্রুতির মাত্রা কি হবে? এল টি ইনভার্স আর। দ্রুতির ডাইমেনশন, তাই না? তাহলে আমরা এখানে দ্রুতিকে আমরা কি? দ্রুতির মাত্রা, দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দ্রুতির মাত্রা এল টি কে এল টি মাইনাস আর। আবার এটাও ভি দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে কি? বেগ। এল পার টি বলতে পারো তোমরা, এল পার টি, এটাও বলতে পারো এল পার টি এভাবে, অথবা মাইনাস আর এভাবে লিখতে পারো। বুঝতে পারছো সবাই? তাহলে এখানে আমরা এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে কি? দ্রুতি। এখন আমরা ম্যাথমেটিক্স টার্মে যদি একটা বিষয় আলোচনা করি, যে তোমাদের সংজ্ঞা থেকে আসি, ধরে নাও তুমি নির্দিষ্ট সময়ে 5 সেকেন্ডে তুমি 5 সেকেন্ডে কি 10 মিটার দূরত্ব অতিক্রম করলে, 5 সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করলে, তাহলে তোমার দ্রুতি কত হবে? উপরে 5 হবে, নিচে 10 হবে। তাহলে এখানে কি? এখানে তোমার দ্রুতি হবে এত কি? তাহলে এখানে তুমি হলো 10, উপরে 10 যাবে, নিচে 5 যাবে। কেন? আমাদের এখানে সংজ্ঞাটা ছিল কি বলতো? সংজ্ঞাটা ছিল যে দ্রুতির সংজ্ঞাটা হচ্ছে তোমার দূরত্বের সাথে সম্পর্ক, সময়ের সাথে কার সম্পর্ক? দূরত্বের সাথে। তাহলে এখানে তোমার দ্রুতি এখানে কত? 10 মিটার ধরে গেছে, 10 মিটার 5 সেকেন্ডে, 5 সেকেন্ডে 10 মিটার দিয়েছে। তাহলে কত হবে? এখানে 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। তাহলে এটা তোমার দ্রুতি। এবার দেখো তো, এই বেগের ক্ষেত্রে আমরা যদি বলি, তখন কি হবে? দ্রুতি এবং বেগ আমরা এখানে শিখলাম। তাহলে বেগের ক্ষেত্রে আমরা খেয়াল করি যে আমরা যদি বলি যে নির্দিষ্ট দিকে তুমি কি করছো? নির্দিষ্ট দিকে 5 সেকেন্ডে তোমার অবস্থানে পরিবর্তিত হয়েছে 20 মিটার। নির্দিষ্ট দিকে, আবার বলছি, নির্দিষ্ট দিকে 5 সেকেন্ডে তোমার অবস্থানে পরিবর্তন হয়েছে 20 মিটার। 5 সেকেন্ড। তাহলে তোমার এখানে বেগ হবে কি? 4 × 20, 4 মিটার পার সেকেন্ড। তাহলে বিষয়টা কি বললাম? নির্দিষ্ট দিকে তোমার অবস্থানের পরিবর্তন 5 সেকেন্ডে, নির্দিষ্ট দিকে 5 সেকেন্ডে তোমার অবস্থানের পরিবর্তন হয়েছে 20 মিটার। দেখছো খেয়াল করো সংখ্যাটা আমি কিভাবে বলছি, যে নির্দিষ্ট দিকে বলছি এবং আরো বলছি সময় 5 সেকেন্ড, তোমার অবস্থানের পরিবর্তন হয়েছে কত? 20 মিটার। তাহলে তুমি কি করছো? তাহলে তোমার বেগ হচ্ছে তখন সেখানে, বা ভেলোসিটি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো সবাই? এবার আমরা চলে যাব, এবার আমরা কি শেষ করলাম? এটা 2, 3 শেষ করছি এবং 4 শেষ করছি। এবার 5 অ্যাসিলারেশন এন্ড ডিঅ্যাসিলারেশন, ত্বরণ ও মন্দন। আমি এই সম্পর্কে তোমাদের একটু কথা বলি আগে। ত্বরণটা কখন হয়? দেখো, আমরা উপর থেকে যদি বলটা ফেলি তখন কিন্তু ত্বরণ হয়। আমি যদি নিচ থেকে উপরের দিকে বল ফেলি তখন কিন্তু ত্বরণ হয়। আবার কি বলছি, একটা গাড়ি, সেই গাড়িটা যখন চলতে শুরু করবে, স্টার্টিং অবস্থায় গাড়িটা কিন্তু ত্বরণ হয়। গাড়িটা যখন ব্রেক কষবে, গাড়িটা কি করবে? যখন ব্রেক কষবে তখন কি হবে? তখন কিন্তু তোমার মন্দন হবে। তখন অ্যাসিলারেশন হবে কখন? যখন গাড়িটা চলতেছে তখন হচ্ছে ত্বরণ, আর ডিঅ্যাসিলারেশন যখন গাড়ি ব্রেক কষবে তখন হচ্ছে মন্দন। আমি খুব ভালো করে তোমাদের ত্বরণ মন্দন ভালো করে তোমাদেরকে বুঝতে হবে। তাহলে ত্বরণের সংজ্ঞাটা হচ্ছে কি? ত্বরণের সংজ্ঞাটা হচ্ছে সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হার। সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হার, সেটা হচ্ছে তোমার ত্বরণ। এখন বেগের পরিবর্তনের হার
ত্বরণ কখন হয় এবং মন্দন কখন হয় বিষয়টা খেয়াল করো। তাহলে আমি ত্বরণ কি বলছি, সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হারকে আমি ত্বরণ বলবো। আর মন্দন কি, বেগ হ্রাসের হার, সেটা হচ্ছে মন্দন। বিষয়টা যেমন বৃদ্ধি পেলে ত্বরণ হয়, হ্রাস পেলে মন্দন হয়। যেমন আমি কথা দিয়ে তোমাদেরকে বুঝাই, সেটা হচ্ছে একটা গাড়ি প্রথম 5 সেকেন্ডে সে কি, প্রথম 5 সেকেন্ডে কি করলো, সে প্রথম 5 সেকেন্ডে 3 কিলোমিটার গেল, পরবর্তী 5 সেকেন্ডে সে কি করলো 6 কিলোমিটার গেল, পরবর্তী 5 সেকেন্ডে সে 9 কিলোমিটার গেল। তাহলে কি পর্যায়ক্রমে তার বেগ বৃদ্ধি পাচ্ছে, সেটা তাহলে কি হয়, সেটা তার ত্বরণ মানে অ্যাসিলারেশন হয়েছে। কিন্তু দেখা গেল যে একটা গাড়ি প্রথম 10 সেকেন্ডে 50 কিলোমিটার গেল, পরবর্তী 10 সেকেন্ডে সে 30 কিলোমিটার গেল, তারপর 10 সেকেন্ডে সে 20 কিলোমিটার গেল, পর্যায়ক্রমে তার বেগ কমতেছে। তখন সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে তোমাদের হবে মন্দন। আমি তোমাদের গণিত দিয়ে বুঝাই দিব কিভাবে মন্দন হচ্ছে। তাহলে ঋণাত্মক যে বেগটা সেটা হচ্ছে তোমার মন্দন, মানে যখন তোমার বেগ হ্রাস পাবে তখন সেটা হবে মন্দন। তাহলে এখন আমাদের কি বলছি, অসমবেগের পরিবর্তন হারকে এখানে ত্বরণ বলছি, আর মন্দন কি, অসমবেগের পরিবর্তন হার, আর হচ্ছে মন্দন কি, হ্রাস পাবে। তাহলে এখন দেখা যাচ্ছে আমরা ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। এখন আমি যদি চিন্তা করি, দেখো তো কোন একটা বস্তু সে আদিবেগ নিয়ে, ইউ আদিবেগ নিয়ে, সে স্টার্টিং যে বেগটা সেটা হচ্ছে ইউ, স্টার্টিং বেগ বা স্টার্টিং ভেলোসিটি, সেটার মতো স্টার্টিং ভেলোসিটি তুমি ধরে নাও, স্টার্টিং ভেলোসিটি তোমাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, স্টার্টিং ভেলোসিটিকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে স্টার্টিং ভেলোসিটি যদি ইউ দ্বারা প্রকাশ করা হয়, আর ফাইনাল ভেলোসিটি বিয়োগ স্টার্টিং ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম সমান কি, অ্যাসিলারেশন। সমান অ্যাসিলারেশন। তাহলে কি হচ্ছে, ফাইনাল ভেলোসিটি বিয়োগ স্টার্টিং ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখন আমি ফাইনাল ভেলোসিটিকে ভি দ্বারা এবং স্টার্টিং ভেলোসিটিকে যদি ইউ দ্বারা প্রকাশ করি, আর টাইমকে যদি পি দ্বারা প্রকাশ করি, আর ত্বরণকে যদি আমি এ দ্বারা প্রকাশ করি, আবার বলছি ত্বরণকে যদি আমি এ দ্বারা প্রকাশ করি, অ্যাসিলারেশনকে এ দ্বারা, ফাইনাল ভেলোসিটিকে ভি দ্বারা, স্টার্টিং ভেলোসিটিকে ইউ দ্বারা এবং টাইমকে টি দ্বারা প্রকাশ করি, তাহলে এটা আসে এ সমান ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। বুঝতে পারছো? এখন এখানে একটা কথা আছে, দেখো তো এটাকে যদি আমি গুণ করি, তাহলে এটি সমান ভি মাইনাস ইউ। এখানে একটা বিষয়, যদি আমার স্টার্টিং ভেলোসিটি, আমি জিনিসটা বোঝাবো তোমাদেরকে, স্টার্টিং ভেলোসিটি যদি 0 হয় তাহলে ভি সমান এটি হয়। এখন স্যার স্টার্টিং ভেলোসিটি, এখানে আমার যদি স্টার্টিং ভেলোসিটি 0 হয়, তাহলে ভি সমান এটি হচ্ছে। এখন স্টার্টিং ভেলোসিটি 0 এবং ফাইনাল ভেলোসিটি 0, জিনিসটা তোমাদেরকে বোঝাচ্ছি। যেমন দেখো একটা গাড়ি যখন স্টার্ট করলো, তোমার তখন কি হবে, গাড়ি যখন স্টার্ট তখন তোমার ভেলোসিটি থাকবে, তখন কিন্তু 0 না। যখন সে গাড়িটা স্টপ করলো তখন সময় কি হবে, স্টপ যখন করলো তখন কি, সেক্ষেত্রে তোমার ফাইনাল ভেলোসিটি লাস্টে 0 হবে। এখন এখানে কোন বিষয়টা আমি একটু বলি তোমাকে। যেমন আমি একটা বল হাতের কাছে যখন নিচ্ছি, হাতের কাছে নেওয়ার পরে আমি যখন উপর দিকে তুললাম, তখন এক সময় দেখা যায় কি যে যখন উপর দিকে তুললাম তখন কি বলটা উপর দিকে উঠলো, এক সময় তার ফাইনাল ভেলোসিটি কিন্তু 0 হবে এবং স্টার্টিং ভেলোসিটি তখন তার থাকবে, তা বলটা উপর দিকে নিক্ষেপ করলে এই অবস্থা হচ্ছে। আমাদের একটা শুরুতে যদি আমার স্টার্টিং ভেলোসিটিটা যদি আমার 0 হয়, তখন ভি সমান এটি হবে, মানে ফাইনাল ভেলোসিটি হবে ভি সমান এটি। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে এই যে আমরা এই মন্দনটা একটা ম্যাথের মাধ্যমে দেখি, যে কিভাবে ত্বরণ হচ্ছে, কিভাবে মন্দন হচ্ছে। মানে ঋণাত্মক ত্বরণটা হচ্ছে মন্দন, সেটা আমি দেখাচ্ছি। যে ঋণাত্মক যে মানটা আসবে সেটা আমার মন্দন হয়ে যাবে। দেখো এখানে যদি আমার এখানে ফাইনাল ভেলোসিটি যদি আমার 20 মিটার পার সেকেন্ড হয়, ফাইনাল ভেলোসিটি যদি 20 মিটার পার সেকেন্ড হয় এবং এটা যদি আমার 10 মিটার পার সেকেন্ড হয়, স্টার্টিং ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড, সময় যদি আমার 5 হয়
5 সেকেন্ড। তাহলে কি হয় দেখো তো, এখানে মাইনাস করলে কি হয়, মাইনাস করলে কি হয় 10 মিটার পার সেকেন্ড আর 5 সেকেন্ড। তাহলে এখন এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে আমার, এটা কিন্তু ত্বরণ। এবার দেখো তো আমি ঠিক এই অঙ্কটাই করি, আমার আমার স্টার্ট ফাইনাল ভেলোসিটি, সবাই খেয়াল করে এখানে আমার এখানে ফাইনাল ভেলোসিটিটা যদি আমার এখানে কত হয় 5 হয়, ফাইনাল ভেলোসিটি যদি এখানে আমার 5 মিটার পার সেকেন্ড হয়, 5 মিটার পার সেকেন্ড, আর এখানে যদি আমার কত এখানে যদি আমার 15 মিটার পার সেকেন্ড হয়, কি বলতো 15 মিটার পার সেকেন্ড হয়। এখানে ফাইনাল কি বলছি আমার, এখানে ফাইনাল ভেলোসিটি আর স্টার্টিং ভেলোসিটি, আর এখন দেখা যাচ্ছে কি এখানে মাইনাস আসছে, মাইনাস 10 মিটার পার সেকেন্ড এবং বললে মাইনাস 2 মিটার পার সেকেন্ড স্কয়ার আছে। তাহলে ত্বরণটা কি হচ্ছে এখানে নেগেটিভ, ঋণাত্মক। তাহলে ঋণাত্মক ত্বরণটা হচ্ছে কি, ঋণাত্মক ত্বরণটা হচ্ছে মন্দন, ঋণাত্মক ত্বরণটা কি মন্দন। তাহলে আমরা কি শিখলাম, ত্বরণটা হচ্ছে কি কোনো একটা বস্তুর অসংখ্যকের পরিবর্তনের হার, আর ঋণাত্মক ত্বরণটি মন্দন বলা হয়, ঋণাত্মক ত্বরণটি মন্দন বলা হয়। তাহলে দেখছো এখানে আমার মাইনাস 5 মিটার পার সেকেন্ড আছে, তাহলে এখানে কত 15 মিটার পার সেকেন্ড মাইনাস আছে, এখানে 5 আছে, বিয়োগ করলে হচ্ছে 10, কারণ করলে 5 গুণ 10 মাইনাস 2 মিটার পার সেকেন্ড স্কয়ার আছে। তাহলে আমরা এখানে দেখো তো এর একক হচ্ছে কি, একক হচ্ছে এটা মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এখানে ত্বরণের আমরা ডাইমেনশনটা শিখবো, ডাইমেনশন কি, ডাইমেনশনটা কি, ত্বরণের ডাইমেনশন LT মাইনাস 2, এখানে ত্বরণের ডাইমেনশন। তাহলে আমরা কি কি শিখলাম, ত্বরণের দেখো সূত্রটা, এখানে ত্বরণ বের করার সূত্রটা শিখলাম, ডাইমেনশনটা শিখলাম, আর এখানে কি বলছি ইউনিটস, এটা হচ্ছে কি মিটার আর সেকেন্ড স্কয়ার। বুঝতে পারছো সবাই? তাহলে আমরা ত্বরণ শিখলাম, মন্দন শিখলাম। আর তোমরা কি করবে, বারবার ক্লাসটা ফলো করবে, বারবার ক্লাসটা ফলো করে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, আর সবাইকে ধন্যবাদ। আমি পরবর্তী ক্লাস দেবো, পরবর্তী ক্লাসটাও দেখে নিও, এটার উপরে 2 নম্বর অধ্যায়ের উপর পরবর্তী ক্লাস দেবো, সেটাও তোমরা ভালো করে দেখবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।